পতিতাবৃত্তি এই কাজটাকে আমরা খুব জঘন্য একটা কাজ হিসেবে দেখি। আমাদের চোখে এই কাজটা সব থেকে জঘন্যতম একটা কাজ। কিন্তু একজন নারী পতিতা কেন হয়? একজন নারী এই পেশাকে কেন সে বেছে নেয় যখন তার কোনো পথ খোলা থাকে না? তার জীবন জীবিকা নির্বাহের জন্য, অর্থাৎ অর্থের জন্য, জীবনকে টেনে নিয়ে যাওয়ার জন্য যখন অন্য কোনো পথ খোলা থাকে না, ঠিক তখন একটা নারী পতিতা হয়। একটা সমাজ ব্যবস্থায় শুধুমাত্র একটা নারী পতিতা হয় ব্যাপারটা আমি এভাবে দেখি না। আমাদের সমাজে অসংখ্য পুরুষ আছে যারা পতিতার থেকেও জঘন্য। পতিতাদের একটা নীতি কিংবা আদর্শ থাকে, সেটা হলো তারা অর্থের বিনিময়ে তাদের দেহ দান করে, দান বললে ভুল হবে, দেহ ভোগ করতে দেয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এমন কিছু পতিতা আছে যাদের মুখের ভাষা, যাদের চিন্তা চেতনা, যাদের আচরণ কোনোদিনও অর্থের বিনিময়ে হোক কিংবা ফ্রিতে হোক সমাজ ব্যবস্থার কোনো নারীর জন্য কিংবা কোনো পুরুষের জন্য ন্যূনতম উপকারে আসে না, কাজে লাগে না। ঠিক এইরকম একটা পতিতা হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আসিফ নজরুল। অনেকেই অবাক হচ্ছেন, আগেই বলেছি প্রত্যেকটা পতিতার একটা নীতি এবং আদর্শ থাকে, যারা রাস্তায় দাঁড়িয়ে খদ্দের খুঁজে অর্থের বিনিময়ে পুরুষকে তৃপ্ত করে। কিন্তু আসিফ নজরুল এমন একটা পতিতা যার কোনো নীতি নৈতিকতা নাই, যার কোনো নীতি নাই, যার কোনো আদর্শ নাই, যার কোনো লক্ষ্য নাই। এর মুখে যতগুলা কথা শুনেছেন আজ অবধি একটা সত্য প্রমাণিত হয়েছে? হয় নাই। কয়েকদিন পূর্বে বলল আওয়ামী লীগ ছিল, তারা ফিরেছে তাদের দম্ভ নিয়ে। আওয়ামী লীগ দম্ভ নিয়ে কিভাবে ফিরলো? আওয়ামী লীগ দম্ভ নিয়ে কি বলেছে? বলে নাই। গতকাল ঈদ উপলক্ষে, ঈদের দিন এমন একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাকে একদম ওইটা মেরে দিয়েছে। স্ট্যাটাস দেখার পর আমার অনেক হাসি পাচ্ছিল। আমি অপেক্ষা করলাম কয়েক ঘন্টা যাক, অন্তত পক্ষে 10-12 ঘন্টা, এরপর আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। ঠিক সেই সময় পর্যন্ত সেই স্ট্যাটাসে প্রতিক্রিয়া কি হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হাহা ইমোজি সাইন দিন, আর না হলে লাইক দিন। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত স্ট্যাটাসের সময় হয়ে গেছে প্রায় 11 ঘন্টা। 11 ঘন্টা পূর্বে সেই স্ট্যাটাস দিয়েছে। এই সময় পর্যন্ত তার স্ট্যাটাসের রিয়াকশন গুলা দেখেন। লাইক পড়েছে 33,000, হাহা পড়েছে 14,000। বাকি রিয়াকশন আপনারা দেখতে পাচ্ছেন, ওটা না বলি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, এই ক্ষেত্রে একমত হলে হাহা দিন, আর তিনি ফিরে আসবেন এক্ষেত্রে একমত হলে লাইক দিন। তার মানে লাইক সংখ্যা জিতে গেছে দ্বিগুণ। হাহা পড়েছে 14,000, লাইক পড়েছে 33,000। এখন আসিফ নজরুল যদি লজ্জা থাকতো এই ধরনের স্ট্যাটাস দিত না। কারণ এ হচ্ছে বাংলাদেশের একমাত্র পুরুষ পতিতা যে 26 লক্ষ ভারতীয় তত্ত্বের আবিষ্কারক। কিন্তু সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাবার পরেও এক মুহূর্তের জন্য আমাদেরকে দেখাতে পারেনি ভারতীয়রা বাংলাদেশে চাকরিরত। ঠিক কত হাজার কত লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এটা আজ অবধি না বিএনপি আমাদেরকে দেখালো, না ইউনূস আমাদেরকে দেখালো। এই যে প্রতিনিয়ত মিথ্যাচার, এটা পতিতাদের থেকেও জঘন্য আচরণের বহিঃপ্রকাশ। আমি মনে করি ডক্টর আসিফ নজরুল, আপনারা যে ভয় পাচ্ছেন সেটা কিন্তু আমরা জানি। বিভিন্ন দূতাবাসে যোগাযোগ করছেন আপনাদেরকে কিভাবে সেভ করা যায়। মাহফুজ আলম স্ট্যাটাস দিল না, আওয়ামী লীগ ফিরেছে সেদিন যেদিন তোমরা 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করিয়েছো। অনেক লম্বা লেখা ছিল, এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আচ্ছা, এগুলোরা কেন করছে? কারণ একটাই, বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন। শুধুমাত্র এই ঘোষণা পর্যন্ত ছিল না, এরপর তিনি আরো বলেছেন তিনি ডিসেম্বরের পূর্বে বাংলাদেশে ফিরবেন, তিনি আগস্টে ট্রাভেল পাসের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানাবেন। এটা নিয়েও একটা ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা হচ্ছে যে ট্রাভেল পাস নিয়ে শেখ হাসিনা পৃথিবীর অন্যান্য দেশে যেতে পারবেন, বাংলাদেশে ফিরতে পারবেন না। তাহলে বঙ্গবন্ধু কন্যা তো বলেছেন তাকে কোন জেলে রাখা হবে সেই জেল ঠিক করেন, তাকে যে বিমানে রেখে আসা হয়েছিল সেই বিমানটা পাঠান, কিংবা অন্য কোনো বিমান পাঠান। তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে সবকিছু তিনি বাংলাদেশে ফিরে মোকাবেলা করবেন। এই সরকারের যদি সৎ সাহস থাকে, তাহলে এই সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? সালাউদ্দিন সাহেব বললেন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতে ফিরে পেতে চান ভারত, তাকে ফেরত দিক। এখন বঙ্গবন্ধুর কন্যা যখন বলেছে সবকিছু ঠিকঠাক করে দেন, আমি বাংলাদেশে ফিরবো, তখন সরকারের পক্ষ থেকে আমরা আর কোনো বাণী শুনতে পেলাম না। রুহুল কবির রিজভী সে বলছে শেখ হাসিনার দেশে ফিরে আসতে চাওয়ার যে কথা, এটা স্ট্যান্ডবাজি। ঠিক আছে, স্ট্যান্ডবাজি। তো তিনি যেহেতু বলছেন তার পাসপোর্ট তাকে ফিরে দেওয়া হোক, তাকে বিমান ঠিক করে দেওয়া হোক, তাকে কোথায় রাখা হবে, কোন জেলে, সেই জেল ঠিক করে রাখা হোক, সেগুলা করেন। তারপর যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত না যান, সেই ক্ষেত্রে তাকে আপনার স্ট্যান্ডবাজ বলতে পারেন। তিনি তো স্ট্যান্ডবাজি করার লোক না। সত্যি কথা বলতে কি, শেখ হাসিনা হলো বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু একটা হিমালয়, একটা পর্বত। বঙ্গবন্ধুকে এত নগণ্য ভাবার কারণ নাই জনাব
জনাব তারেক রহমান সাহেব। যদি সৎ সাহস থাকে দেন, আসার বন্দোবস্ত করে দেন, দেখেন উনি আসেন কিনা। শেখ হাসিনা বিমানবন্দরে নামলে 2-3 লাখ লোক হবে। ব্যারিস্টার ফুয়াদরা বলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এই ঘোষণা দিলে, কোন তারিখে আসবেন এই ঘোষণা দিলে বাংলাদেশের জিহাদি, জঙ্গি, জামাতি, মৌলবাদী ইনক্লুডেড তারেক রহমান প্যান্ট নষ্ট করে ফেলবে। বিশ্বাস হয় না? শুধুমাত্র ফিরে আসবেন ডিসেম্বরের আগে, এটা শোনার পর তাদের কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে। খারাপ ভাষায় বলতে গেলে তাদের বিচি লক হয়ে গেছে। অথচ এরা লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা লেকচার দেয়। লেকচার দেওয়ার আগে নিজের সক্ষমতার জায়গাটুকু চিন্তা করা উচিত। নিজের কি আছে, কতটুকু আছে, কতটুকু সামাল দিতে পারবেন সেটাও ভাবা উচিত। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের আবেগের নাম, ভালোবাসার জায়গা, অনুভূতির জায়গা, অস্তিত্বের জায়গা। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সকল বিভেদ ভুলে, কন্দল ভুলে, সবকিছু ভুলে তাকে গ্রহণ করতে বিমানবন্দরে আসবে। পুরো ঢাকা শহর ব্লক হয়ে যাবে। শুধুমাত্র ঢাকা শহর বললে ভুল হবে, ঢাকার আশেপাশে যতগুলো জেলা আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, সব জেলা ব্লক হয়ে যাবে। ব্লক ব্লক, কোনো চলাচল হবে না, রাস্তা ব্লক হয়ে যাবে। এবং সেটা আপনারা জানেন, আপনাদের গোয়েন্দা সংস্থা সব জানে। এই জন্য আপনারা ভয়ে আছেন, আপনারা কাঁপাকাঁপি করছেন। শেখ হাসিনা আভি জিন্দা হ্যাঁ, এটা মাথায় রাখবেন। শেখ হাসিনা জলে ভাসা কোনো পদ্ম না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। এই দেশটা 2 হাতে শিল্পীর তুলির মতো তিনি আঁকিয়েছেন। একটা তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের রাষ্ট্রে উন্নীত করেছেন। মধ্যযুগীয় শাসন ব্যবস্থা থেকে ডিজিটাল বাংলাদেশ করেছেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এমন কিছু নাই যে শেখ হাসিনার সরকার করে দেন নাই। কি করেছেন ভাই আপনারা? 2 বছর ইউনূস, 100 দিন হয়ে গেল আপনার, কি করেছেন? একটা দৃশ্যমান উন্নয়ন প্রকল্প দেখাতে পারবেন? একটা উন্নয়ন করেছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, একটা কাজ করেছেন দেখাতে পারবেন? আছে? কোনো নজির নাই। শেখ হাসিনা ফিরে আসবে এই ভয়ে আসিফ নজরুলরা স্ট্যাটাস দিয়ে জরিপ করে, এই জরিপের ফলাফল নিয়ে আসিফ নজরুল আরেকটা স্ট্যাটাস দিক, যদি সৎ সাহস থাকে। জ্ঞানপাপী সলিমুল্লাহর কথা আমার বারবার মনে পড়ে, বারবার মনে পড়ে। সে বলেছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। যদি পারে তবে আমি মনে করি আমি এতদিন রাজনীতি নিয়ে যা পড়াশোনা করেছি সব বৃথা। এই জ্ঞানপাপী সলিমুল্লাহ খান, আপনি আদৌ পড়াশোনা করেছেন? সন্দেহ হয় আপনার কথাবার্তার ধরন দেখলে। আওয়ামী লীগ তো দাঁড়িয়ে গেছে এখন, তার মানে আপনি তো ঘোষণাই দিয়েছিলেন আপনার সব পড়াশোনা বৃথা। দয়া করে আর কোনো টক শোতে গিয়ে কথা বললেন না, এগুলা মানায় না। যাই হোক প্রিয় দর্শক, সুসংবাদ হলো এটাই, মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা উনি সুস্থ আছেন, সবল আছেন, স্বাভাবিক আছেন এবং উনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। উনি কিন্তু আরেকটা ঘোষণা দিয়েছেন, জানেন? উনি ঘোষণা দিয়েছেন উনি বাংলাদেশে কবে ফিরবেন সেই সিদ্ধান্ত একমাত্র ওনার। এখানে ভারত সিদ্ধান্ত নেবে না, কারণ ভারত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও রাখে না। তিনি ভারতের সম্মানিত অতিথি, ভারতে গেছেন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে ভারত কখনো কথা বলেনি, কখনো কথা বলবে না। শেখ হাসিনা কবে ফিরে আসবেন এটা তার সিদ্ধান্ত। বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার মতো প্রেক্ষাপট অলরেডি সৃষ্টি হয়ে গেছে। আপনারা মানেন কিংবা না মানেন, শেখ হাসিনা আসছে, শেখের বেটি আসছে। আমি বলে গেলাম খুব শীঘ্রই আসছে। কবে আসছে সেটা বলবো না, তবে আসছেন। দর্শক, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর আলোচনা যখন চলছে, ঠিক সেই মুহূর্তে সেই আলোচনার মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতে একটা ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে যে মন্তব্য করেছেন, যে কথা বলেছেন, সেই কথাই বিশ্ব তোলপাড়। তিনি সরাসরি বলে দিলেন ভারত যা চাইবে তাই পাবে। তার মানে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এখন আগের চাইতেও অনেক ভালো বন্ধুতে পরিণত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে কি চাইবেন? সেই চাওয়াটা কি শুধুমাত্র ভারতকে কেন্দ্র করে চাওয়া, নাকি এই যে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, সেই রাজনীতি নিয়েও একটা বড় চাওয়া থাকবে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত? চলুন একটু বোঝার চেষ্টা করি। ভারতের চাওয়াকে কেন্দ্র করে আমেরিকার বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কোনো ধরনের পরিবর্তন আসবে কি না। থাকবেন দর্শক। বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বোমা ফাটিয়েছেন। মার্কো রুবিও যখন ভারত সফর করছেন, ঠিক সেই মুহূর্তে এই বোমাটা ফাটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কি বলছে সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে ভারত যা চাইবে তাই পাবে। বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের মানে রিপোর্ট এটা, এবং ভারতীয় বেশিরভাগ গণমাধ্যমেরই শিরোনাম এটা। এভাবেই তারা উপস্থাপন করছে এবং খবরটা তাই হুবহু তিনি সেটাই বলেছেন। সেখানে বলা হচ্ছে
যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদীর বড় ভক্ত উল্লেখ করে বলেছেন, ভারত যা চাইবে তাই পাবে। গত রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যার কথা বললাম যে তিনি ভারত সফর করছেন, এবং ভারতে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর তাদের পেছনে স্থাপিত বিশাল পর্দায় ফোনের মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে, তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। ট্রাম্প বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, ভারত আমাদের উপরে শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তা দরকার হয়, তারা জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে তাই পাবে। নিজ দেশের অর্থনীতি এবং শেয়ার বাজারের প্রশংসা করে ট্রাম্প অনেক কথা বলেছেন। একই সঙ্গে তিনি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও উল্লেখ করেছেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান ট্রাম্প। এছাড়া মার্কিন দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী মোদীকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণও জানান। তার মানে সম্পর্কটা আগে যে ফাটল ধরেছিল, সেই ফাটল সম্পর্কটা এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে জোড়া লাগার ঘটনা দেখলাম। এখন প্রশ্ন যেটা শুরু করেছিলাম, যে এই যে যা চাইবে তাই পাবে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভারত আমেরিকার চুক্তি এগুলোও দেখছি, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হচ্ছে, সেই ব্যাপারে আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যম তাদের কথা বলছে। এখন ভারত চাইবেটা কি? ভারত কি শুধু নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের আন্তঃসম্পর্ক দুই দেশের সেই ব্যাপারগুলোই চাইবে, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতি কন্ট্রোল করতে চাইবে ভারত? এটা একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে কেন্দ্র করে ভারতের একটা উদ্বেগ তৈরি হয়েছিল। মার্কো রুবিও সফর করার পরে সেই উদ্বেগটা কিছুটা হয়তো কেটেছে। ডোনাল্ড ট্রাম্পের আজকের এই বক্তব্য, অর্থাৎ গত রাতের এই বক্তব্য, নতুন করে আবার মানে কি বলবো, যে সম্পর্কের যে আগুন, সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে। এরকম একটা পরিস্থিতিতে ভারত অবশ্যই চাইবে যে এই অঞ্চলে চীন পরাশক্তি হয়ে উঠছে, সেই প্রভাবটা যেন চীন খুব বেশি বিস্তার করতে না পারে, ভারতের প্রভাবটা যেন তৈরি হয়। এবং ভারতের প্রভাব তৈরি হওয়ার পেছনে যদি আমেরিকা ভূমিকা রাখে, তাহলে সেটা ভারতের জন্য অনেক সহজতর হবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গেও আমেরিকার খুব ভালো সম্পর্ক, এই ব্যাপার নিয়েও ভারতের উদ্বেগ রয়েছে। কিন্তু এই সমস্ত উদ্বেগের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে তো বাংলাদেশও পড়ে, তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত ডোনাল্ড ট্রাম্প কি আলাপ হতে পারে, কিংবা দুই দেশের কি আলোচনা হতে পারে, সেখানে কোন কোন প্রসঙ্গ থাকবে? বাংলাদেশের সমুদ্র বন্দরে মার্কিন ঘাঁটি, বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করা মার্কিনীদের জন্য, এই ব্যাপারগুলো কি ভারতের জন্য থ্রেট, নাকি ভারতের জন্য সুবিধা? এটা চীনের জন্যই শুধু থ্রেট? এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সেই ক্ষেত্রে আমেরিকার বর্তমান কার্যক্রমই অব্যাহত থাকবে, নাকি ভারত সেখানে কিছু পরিবর্তন আনতে বলতে পারে? আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমান যে বিএনপি সরকার, সেই বিএনপি সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্কটা খুব ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। সেই চেষ্টা যদি অব্যাহত থাকে, একদিকে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক করার চেষ্টা, অন্যদিকে যদি ভারতকে পাত্তা না দেওয়ার ঘটনা ঘটে, কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘটনা না ঘটে, ভারত যে চাওয়াগুলো বাংলাদেশের কাছে চায়, ব্যবসা বাণিজ্য সম্পর্ক, সব থেকে বড় চাওয়া ভারতের যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে যে নিরাপত্তা কনসার্ন তাদের সব থেকে বড় চাওয়া, যেটা শেখ হাসিনা সরকার তাদেরকে দিয়েছিল বলেই শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের অসাধারণ সম্পর্ক ছিল। এই দুই দেশের চুক্তি ফুক্তি, দেশ বিক্রি করে দেওয়া, এগুলো সবই বাকোয়াস কথা। মূলত শেখ হাসিনা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী উগ্র জঙ্গি গোষ্ঠী কিংবা সন্ত্রাসী গোষ্ঠী, তারা যে বাংলাদেশে বিভিন্ন সময় আশ্রয় পেয়েছে
কিংবা পাচ্ছিল, যাতে করে ভারতের উদ্বেগ বাড়ে, সেই ব্যাপারে শেখ হাসিনা মোটামুটি জিরো টলারেন্সে গিয়েছিলেন। সেটাই মূলত ভারতের জন্য বাংলাদেশের সব থেকে বড় উপকার করা, যেটা ভারতের বিভিন্ন পর্যায়ের বক্তব্যটা এটাই। ওই জায়গাটা, কারণ ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে তো বাংলাদেশের কোনো লাভ নেই। সেই জায়গাটা করে যদি ভারতকে খুশি করা যায়, ভারতের কাছ থেকে যদি আমি অনেক সুবিধা আদায় করতে পারি, তাহলে সম্পর্কটা তৈরি করব না কেন? দেশবিরোধী অনেক চুক্তির কথা শুনেছি, কিন্তু ইউনূস সরকার হাসিনার দেশবিরোধী চুক্তি একটাও সামনে আনতে পারেনি, যেটা ভারতের সঙ্গে শেখ হাসিনা করেছেন। এখন বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটা কেমন হবে, এটা একটা বড় বিষয়, এবং সেই সম্পর্ক হওয়ার ক্ষেত্রে ভারতের আর কি কি চাওয়া রয়েছে। ভারতের একটা বড় চাওয়া রয়েছে আমরা জানি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। নির্বাচনের সময়ই ভারতের চাওয়া ছিল অন্তর্বর্তী সরকারের কাছে ইনক্লুসিভ নির্বাচনের, যে অন্তর্বর্তী সরকার ভারতকে পাত্তাই দেয়নি। বিএনপি সরকার কি একইভাবেই পথ চলবে, ভারতকে পাত্তা দেবে না? ভারতের মানে যে প্রভাব, ভারতের যে চাওয়া, সেই চাওয়ার এগেনেস্টে যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে ভারত আমেরিকার শরণাপন্ন হবে। চাপটা আমেরিকার দিক থেকে আসবে। আমেরিকার দিক থেকে যদি চাপ আসে, সেটা আবার খারাপ দিকে চলে যেতে পারে। সব হিসাব নিকাশ থাকবে, কারণ ভারত আমেরিকা দুই দেশই একটা বড় ফ্যাক্ট। আজকে যমুনা টেলিভিশনের সঙ্গে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও পররাষ্ট্র নীতি নিয়ে তিনি একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে তারেক রহমান সরকারের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে একই সাথে আমেরিকা, চীন এবং ভারত, এই তিন পরাশক্তির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। অর্থাৎ কূটনীতিটা এরকম হবে যে আমি সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারো দিকে ঝুঁকে পড়ব না, কারো একলার হব না, আমি সবার হব কৌশলে, যেন কেউ মানে চূড়ান্ত রকমের মাইন্ড না করে। সেই কৌশলে বিএনপি সরকার কতটা সফল হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক চাপ, শেখ হাসিনার ফেরার ইঙ্গিত, 15 আগস্টের আগে তার ফিরতে চাওয়া, ফিরলে তিনি যথাযথ আইনি অধিকার পাবেন কিনা, সেগুলো দেয়া হবে কিনা, সেই প্রশ্নগুলো রয়েছে। আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ আর কতদিন করে রাখা হবে, সেই ব্যাপার রয়েছে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা ফিরে আসবে, এরকম বক্তব্য যখন দিচ্ছেন, তখন এই ব্যাপারগুলো বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা, বাইরে রাখা, একা একা নির্বাচন করা, আমিডামির নির্বাচন, এই যে ট্র্যাডিশনগুলো হয়ে যাচ্ছে, এই ট্র্যাডিশনের ক্ষেত্রে আন্তর্জাতিক একটা বড় চাপ রয়েছে এবং ভারতেরও একটা বড় চাপ রয়েছে। এই ব্যাপারগুলো কতটা মানে মিনিমাইজ করে, কতটা ঠিকঠাক করে আলোচনা করে সমঝোতার মাধ্যমে বিএনপি সরকার করতে চায় কিংবা করতে পারে, সেটাই দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, ভারত আমেরিকার কাছে চাইবেটা কি? এই খবরটা প্রকাশিত হওয়ার পরে আমরা আওয়ামী অ্যাক্টিভিস্টদের মধ্যে এক ধরনের উল্লাস লক্ষ্য করছে। মানে উল্লাসটা এরকম, জো বাইডেনের নির্বাচনে, জো বাইডেনের দলের নির্বাচনে হারার পরে, ডোনাল্ড ট্রাম্প জেতার পরে আওয়ামী লীগের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প এবার বোধহয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসবেন, শেখ হাসিনা এই বুঝি ফিরল, কিন্তু সেটা হয়নি। বাস্তবতা আমরা উল্টে যেতে দেখেছি। এখন আবার যখন নরেন্দ্র মোদী যা চাইবেন ট্রাম্পের কাছে তাই পাবেন, এই ব্যাপারটা ঘটছে, তখন আবারও এক ধরনের আশা দেখছেন তারা যে নরেন্দ্র মোদীর চাওয়ার মধ্যে অন্যতম একটা চাওয়া হয়তো থাকবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা। সত্যিই কি সেটা হবে? নরেন্দ্র মোদী সেটা করবেন? নরেন্দ্র মোদী সেটা করলে তার লাভ কতটুকু হবে, ক্ষতি কতটুকু হবে? নরেন্দ্র মোদী ভারতের লস করে নিশ্চয়ই কোনো কাজ করবেন না। শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করলে নরেন্দ্র মোদী এবং ভারতের কোনো লাভ আছে কি? এই উত্তরগুলো সামনে হয়তো অনেক বেশি আলোচনা হবে এবং অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।